এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি একটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না। আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সাথে তুলনা করবো না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম্য, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করবো না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি, এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন, আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোক নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল। স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল। বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে, তারা কিসের উপর ভরসা করে করবে? করবে না। কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে। কথা বলছি, ডক্টর ইউনূস যদি ভালো হয়, উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না, অসুবিধা কি আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তারও তো একটু প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গায়ের জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গায়ের জোরে বলতেছেন। কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। ছাত্ররা এখন কই? ছাত্ররা মিটিং লাগলে 100 লোক হয় না। তাহলে ওরা নিয়োগ করতে হয়েছে, শুয়ে পড়ছে। 1991 সালের পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয়, কিন্তু তুষার ভাই, আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না, কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন। সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা, আপনি ভালো আইন করতে পারবেন কিনা, আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা, এটা চেয়ে বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন, কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন, কতটা টাকা খরচ করতে পারতেছেন, এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা। এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি, এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা? তুষার ভাই, আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই, আপনি যদি 2 লাইন একটু বলেন। ইলেকশনের যে সিস্টেম, আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড, এটা সবার জন্যই লেভেল হয়তো, কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই, সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যেতে পারবো না, এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না। আপনার এই কথায় কিছুটা সত্য আছে, কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন, যে কথা এনসিপিও বলেছে, সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন, গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী। জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন, তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান। জনগণ যেরকম শাসক চাইবে সেরকম শাসকই তারা পাবেন। আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না। যদি এটাই হয়, আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না, তাহলে তো আগের সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায়। তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার, জনগণ উন্নয়ন বুঝে না, সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে। তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না, সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে, আমরা দেশ চালিয়ে দেব, তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না। সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না, অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে। সেই পদ্ধতি কি, সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ফলে আমেরিকার মতো দেশেও, যে দেশে আপনি থাকেন, সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে, আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয়। জনগণ যদি এই শাসককে বেছে নেয়, তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে, ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে, এবং এসে অদ্ভুত কাজ করতে পারে। গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি তো এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না। জনগণ যেভাবে ভোট দিতে চায়, যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয়,
যে ভোগে তুষ্ট হয়, হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন, যেখানে হলফনামা দিতে হয়, আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয়, অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায়, এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে। কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয়, তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে। নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে। তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয়। রাইট। কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে, তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই। সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই, গেট বানানোর কোনো সুযোগ নাই, এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই। ওকে, আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কামাল ভাই, আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন, একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ 25 লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে, কিন্তু তারা 25 কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে? ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে? সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই। এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিউদ্দিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয়, তিনি পরবর্তী নির্বাচনের 1 মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল, প্রায় 5 বছরের ক্ষেত্রে। কামাল ভাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায় আমরা তাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা? বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা? তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু প্রায়োগিকভাবে ঠিক নাই। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না। কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি, কাগজে কলমে দেখি, তাহলে বিদেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা, যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয়, তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন? আমরা দেখেন যা কিছুই বলছি আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, তুষার ভাই যে সমস্ত কথা বলছি, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয়, এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি। দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না। কিন্তু আপনি দেখেন 70-এর যে নির্বাচনটা হয়েছিল, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জিতেছিল, ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল না? তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে। আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না। আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন, আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন, এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক কোটি টাকা দিবে, তার কাছ থেকে টাকা নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে, এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই, এটা কিন্তু আমি মনে করি। কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন, কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশাদ সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে, 70 সালে না, মানে প্রভাবিত করা। 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতায় এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে। আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা, মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার। তো সেটি আপনি কেমনে, মানে আমি সেটাই বলি আপনাকে, জানেন একটা জিনিস হলো কি, গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয়? গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিসে। রাইট। মনে করেন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিণতি দেখে আরেকজন শিক্ষা নেয়, এইভাবে কিন্তু চলতে এটা কিন্তু একদিনের ব্যাপার না। গণতন্ত্র কিন্তু একদিনে আসে না। এটা তো একটা আপনার নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে, না হলে হুট করে হয়ে যারা। তো আমাদের এখানে যতবার হতে দিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে, মার্শাল ল জারি। যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে 47 আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে 47 থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই, কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল,
অনেক খারাপ নির্বাচনও ছিল, এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। তারপরেও এটা গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা এটুকুকে মানা যায়, কিন্তু পাকিস্তান তো পারে নাই। আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম, পাকিস্তান তো তাও পারে নাই। তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই। 2000 মানে আমরা যেটাকে 111-এর কথা বলি 2007-এর পরে, সেই 111 কিন্তু দেখেন, যদি 111-এর সময় না আসতো, ওইটা কিন্তু না আসলে কি হতো, 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2007-এ, ওটা কিন্তু 2014-রই একটা কিন্তু রেপ্লিকা ছিল, কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014-তে হয়েছে। সব আমার থাকবে, আমরা ঠিকঠাক করে নেব, আমরা প্রধান উপদেষ্টা বানাবো, অমুক তুমুক করবো। এটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি যেটা 24-এর ঘটনায়, আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে, তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় নাই। 24-এর যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও, পেরেছেন তো। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা তো অধিকার হবে আমার। আপনি যারা বলতেছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন? না। সবার মতামত দিচ্ছেন? না। সবার মতামত যখন নিতে পারবেন, সেটাকে আমি ডেমোক্রেসি বলতে Absolutely. আপনি আজকে ইউনূসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনূসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে যদি ইউনূস মারা যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনূসকে কোথায় পাবেন? কিন্তু না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনি সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন, আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে। কেন? ওনার যদি জনগণের সমর্থন থাকে, তাহলে উনি যে একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায়, আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই, 666 কোটি টাকা যদি কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন, টাকার তো অভাব নাই রে ভাই, ওই টাকা দিয়ে ইলেকশন করেন না, অসুবিধাটা কি?